ফারহানা, এখন বরগুনায় প্রচুর পরিমাণে থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে এবং আহ, দমকা হাওয়া বইছে এবং আহ, আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় আমরা ঘুরে ঘুরে দেখি সেই জলোচ্ছ্বাস থেকে অনেকটাই বরগুনার মানুষ রক্ষা পেয়েছে। বিশেষ করে বরগুনা পৌর শহরের নিম্নাঞ্চল, এক কথায় বলা যায় গোটা পৌর শহর গতকাল প্লাবিত হয়েছে। পানি উঠে ব্যবসা প্রতিষ্ঠান বছর ধরে মানুষ আটকে ছিল। রাত তিনটার কিছু সময় পরে এই পানি যখন ভাটা শুরু হয় তখন পানি নেমে যায় এবং আমরা দেখেছি যে আজ সকাল থেকে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ আহ, ফিরতে শুরু করেছে বাড়িতে। কিন্তু আমি কিছুক্ষণ আগে আবহাওয়াবিদ আব্দুল মান্নানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এখনো ঘূর্ণিঝড় রিমালের শেষ ভাগ এখনো আক্রমণ চালাচ্ছে উপকূলে, যে কারণে এখনো দমকা হাওয়া এবং বৃষ্টি হচ্ছে। এবং তার দেয়া যে তথ্য, দুপুর 12টা পর্যন্ত এই আঘাত চলবে এবং সেই সময় পর্যন্ত কিন্তু একটি ঝুঁকির মধ্যে মানুষ থাকবে। আমরা বিভিন্ন এলাকা ঘুরেছি। তালতলী উপজেলা কিন্তু গত 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তেই সেই এলাকায় গত 3 দিন ধরে এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সেই এলাকার সাথে কিন্তু যোগাযোগ ব্যবস্থায় একদমই ভেঙে পড়েছে। নেটওয়ার্ক সমস্যা রয়েছে। সদর উপজেলায় আমরা দেখেছি যে নেটওয়ার্ক সমস্যা রয়েছে এবং যারা যেই সব আশ্রয় কেন্দ্রে এখনো আশ্রয় প্রার্থীরা আশ্রয় নিয়েছেন তাদের সাথে তাদের সকালেও আমরা দেখেছি যে সেসব আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে থাকার জন্য অনুরোধ করছেন। টিটো, আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে কৃষির আসলে কি অবস্থা এই মুহূর্তে? বেশ বড় একটি ঝড় আসলো, আপনার কাছ থেকে একটু জানতে চাই সেটি কৃষিতে কেমন প্রভাব ফেলছে। পাকা ধান রয়েছে। এর আগে কিন্তু কৃষি অফিস থেকে বারবার বলা হয়েছিল, উপজেলা প্রশাসন 6টি উপজেলা প্রশাসনই দফায় দফায় মাইকিং করেছে কৃষি বিভাগকে সাথে নিয়েও। উপজেলা প্রশাসনই দফায় দফায় মাইকিং করেছে কৃষি বিভাগকে সাথে নিয়েও। তারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইউনিয়নে যারা কৃষি সহকারী কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এলাকা ভিত্তিক ভাবে মানুষকে সচেতন করেছেন ফসল ঘরে তোলার জন্য। সে কারণে কিন্তু বড় একটি যেসব ফসল কাটার উপযোগী ছিল সেই সব ফসল কিন্তু কৃষকরা ঘরে তুলে নিয়েছেন। ঘূর্ণিঝড়ের আগের দিনেও বরগুনা সদর, আমতলী, তালতলী 3 উপজেলায় যেসব ফসল ছিল তার প্রায় 80% ফসল কৃষকরা নিয়েছেন। এবং যেই সব জায়গায় পানির ঢোকার ঝুঁকি ছিল না সেই সব জায়গায় কিছু ফসল এখনো রয়েছে, যেটি কৃষি বিভাগ বলছেন যে পরিমাণ পানি যেখানে জোয়ারের পানি প্রবেশ করতে পারেনি সেই সব জায়গার ফসল তারা কাঁচাও যেসব জায়গায় রয়েছে কাঁচা ফসল সেই সব জায়গার ফসলগুলো রয়েছে সেগুলো পানি যখন বৃষ্টি কমবে তারপরে হচ্ছে সেই সব এলাকা থেকে তারা পানি নিষ্কাশনের জন্য কৃষি বিভাগের পরামর্শে তারা হচ্ছে কাজ। ধন্যবাদ টিটু, আপনি রয়েছেন আমাদের সাথে। পরে সংবাদ সংযোগে আবারও কথা হবে আপনার সাথে। নিজে সাবধানে থাকবেন এবং সংবাদ সংগ্রহের সময় অবশ্যই নজর রাখবেন আপনার চারপাশে। দর্শক, এবার একটু মংলা বাগেরহাটের খবর জানবো। আমাদের সহকর্মী এনামুল হক যুক্ত হচ্ছেন আমাদের সাথে বাগেরহাট থেকে। এনাম, স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। এই মুহূর্তে আবহাওয়া কেমন? আমরা দেখছিলাম যে কলাপাড়ায় এবং রাঙ্গাবাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে, মংলাতেও কি এখন বৃষ্টি হচ্ছে?
দর্শক, আমাদের সহকর্মী এনামুল হকের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটু এই ফাঁকে নোয়াখালীর খবর জানবো। নোয়াখালী থেকে আমাদের সাথে সহকর্মী মিজানুর রহমান যুক্ত হচ্ছেন। মিজানুর রহমান, স্বাগত জানছি। শুভ সকাল। বৃষ্টি কেমন হচ্ছে? আপনার ছাতা দেখে বোঝা যাচ্ছে যে বেশ বড় সড়ো বৃষ্টি বয়ে যাচ্ছে। সেটা কি ঝড়ের চেহারায় নাকি শুধু বৃষ্টিই হচ্ছে, সেই খবরটি আগে জানতে চাই। হ্যাঁ ফারহানা, শুভ সকাল। রিমালের প্রভাবে কিন্তু গতকাল রাত্র থেকে, অর্থাৎ গত দিবাগত রোদ থেকে এখানে কিন্তু প্রবল কিন্তু বৃষ্টি এবং তার সাথে জড়া হওয়া হচ্ছে। থেমে থেমে মাঝখানে দমকা হওয়ায় সব কিছু কিন্তু একেবারেই লন্ডভন্ডর মতো হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়াতি ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সেখানে বেশ ক্ষয়ক্ষতির আমরা চিত্র পাচ্ছি। বিশেষ করে নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা যে হাতিয়ার নিজুম দ্বীপ রয়েছে, সেখানে প্রায় নিজুম দ্বীপের 9টি ওয়ার্ডে কিন্তু পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে গেছে। আপনি জানেন যে নিজুম দ্বীপের আশেপাশে কোনো বেড়িবাঁধ না থাকার কারণে কাল দুপুর থেকে কিন্তু যে জোয়ার সৃষ্টি হয়েছিল এবং প্রায় 4 থেকে 5 ফুটের জলোচ্ছ্বাসের কারণে পুরো নিজুম দ্বীপ কিন্তু হাতিয়াতে এখন একেবারেই পানিতে তৈরি আছে। এছাড়া আশপাশের যে বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে, নলের চর, তমরুদ্দিন, চর কিং এবং চর ঈশ্বর সহ হাতিয়ার আশপাশের যে চরাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে গাছিয়ার চর, মৌলভীর চর, এগুলো বলতে গেলে একেবারে পানির নিচে রয়েছে। আমি কিছুক্ষণ আগে যে হাতিয়ার নির্বাহী অফিসার সুভাষিস চাকমা, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন হাতিয়াতে পুরো এলাকাটা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, একেবারে সেখানকার তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। কি পরিমাণ মানুষ আশ্রয় কেন্দ্র নিয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। নিজুম দ্বীপের চেয়ারম্যান নুরুল আফসাদ দিনা আছে, তিনি জানিয়েছেন যে তার যে নিজুম দ্বীপ রয়েছে, বিশেষ করে নিজুম দ্বীপের যে আপনি জানেন যে সেখানে হরিণ রয়েছে এবং সেই পর্যটন এলাকা নিজুম দ্বীপ আশপাশের যে বাজারগুলো রয়েছে নির্মাঞ্চল, বিশেষ করে বাদের বাইরে যে ধরনের হাট বাজার রয়েছে, বাড়িঘর রয়েছে, সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। গতকাল রাতে কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে লোকজন এসেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা দেওয়া হয়েছে, পাশাপাশি হাতিয়ার যে সংসদ রয়েছেন মোহাম্মদ আলী, তিনিও গতকাল রাতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে শুকনো খাবার সহ খিচুড়ি দিয়েছেন। তিনি আমাকে জানিয়েছেন আজকেও যদি এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে এবং কেউ যদি বাড়িঘরে না যেতে চায়, সকলকে কিন্তু নানা ধরনের সহযোগিতা করবে, খাবার দিয়ে। এই জায়গাটা আরেকটু জানতে চাই মিজানুর রহমান, ঠিক কত মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা পর্যাপ্ত কিনা, মানে জেলা প্রশাসন থেকে কি বলা হয়েছে, কত মানুষের জন্য তারা প্রস্তুতি রেখেছেন? গতকাল যেহেতু রাতে থেকে এই দুর্যোগের এখানে অবস্থান করছে, তারা এখনো পর্যন্ত আমাদেরকে কিছুক্ষণ আগেও কথা হয়েছে, তারা সঠিকভাবে আমাদেরকে জানাতে পারেননি কি পরিমাণ লোক আশ্রয় কেন্দ্রে এসেছেন। হয়তো বেলা বাড়ার সাথে সাথে তারা স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলেন, যেহেতু সেখানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে, কত পরিমাণ লোক আশ্রয় কেন্দ্রে গিয়েছে আমাদেরকে সেটি তারা পরবর্তীতে জানাবেন। তবে যতই মানুষ আশ্রয় কেন্দ্রে আসুক, সরকারের পক্ষ থেকে এবং স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার ব্যবস্থা করা হয়েছে, তারা সবগুলো সরবরাহ করবেন। জানবো নিশ্চয়ই সংবাদ সংযোগে আরেকটু বিস্তারিত তথ্য নিতে পারবেন যে কত মানুষের জন্য তারা প্রস্তুতি রেখেছেন, কারণ এই ধরনের দুর্যোগে আসলে সবচেয়ে বড় অভিযোগটি আসে হচ্ছে ত্রাণের অব্যবস্থাপনা নিয়ে। ধন্যবাদ মিজানুর রহমান। আমরা আবার একটু মংলাতে যেতে চাই। এনামুল হক যুক্ত হচ্ছেন। এনামুল, আপনার সংযোগটি ফিরে পাওয়া গেছে। আপনার কাছে একটু যে জায়গাটিতে মিজানের সাথে শেষ করলাম সেখান থেকে শুরু করি। ত্রাণের ব্যবস্থা কতটা রয়েছে, কত পরিমাণ মানুষ এই মুহূর্তে দুর্যোগে আক্রান্ত, সেই খবরটি আগে জানতে চাই। ত্রাণের যে ব্যবস্থা সেটি কিন্তু জেলা প্রশাসন জনপ্রতিনিধি সেটি কিন্তু এখনো দুর্গতদের জন্য ব্যবস্থা করতে পারে। তবে আশ্রয় কেন্দ্রে যে সমস্ত বাসিন্দারা গিয়েছেন তাদের জন্য কিন্তু শুকনো খাবারের ব্যবস্থা করেছেন মাত্র। এর বাইরে আর কোনো বাড়তি কোনো খাবার বা ত্রাণের কিন্তু ব্যবস্থা উপজেলা প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধি কেউ করেনি বলে আমি নিশ্চিত হয়েছি। আর আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু কয়েক হাজার দুর্গত মানুষ কিন্তু তারা আশ্রয় নিয়েছে। তবে গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু মহুয়া এবং সুন্দরবন উপকূলে যে
বৈরী আবহাওয়া এবং ঝড় রিমাল তার তাণ্ডব চালিয়েছে, সেটি কিন্তু এখন সকালেও কিছুটা অব্যাহত রয়েছে। সে অব্যাহতর মধ্যে সকাল থেকে কিন্তু আপনার তীব্র বাতাস এবং বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। আমি আরেকটি বিষয় বিদ্যুৎ আপনাকে কি জানিয়ে আছে? রাখি যে বিদ্যুৎ আছে পুরো এলাকায়? রামপাল, মোরগঞ্জ এবং শরণখোলা পুরো এলাকা কিন্তু আমি যতদূর জেনেছি যে বাগেরহাট জেলায় কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। আমরা বন্দরের খবর একটু জানতে চাই। মোংলা বন্দরের কি অবস্থা? সেখানে স্বাভাবিক কার্যক্রম কত সময়ের জন্য স্থগিত করা হয়েছে? কারণ গতকালকে যখন 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয় তখন বন্দরের নিজস্ব অ্যালার্ট 4ও কিন্তু জারি করা হয় এবং অ্যালার্ট 4 জারি করার আগেই কিন্তু অ্যালার্ট 3 যখন জারি করা হয়েছিল তখনই কিন্তু আপনার বন্দরের সকল কার্যক্রম কিন্তু বন্ধ হয়েছিল। বন্দরে অবস্থানরত দেশি বিদেশি পণ্যবাহী যে সমস্ত জাহাজ রয়েছে সে সমস্ত জাহাজের পণ্য খালাস ওঠানামা কিন্তু এবং পরিবহন সবই কিন্তু বন্ধ করা হয়েছে বন্দরের নিজস্ব অ্যালার্ট 3 জারি করার পর। এরপর গতকালকেও কিন্তু অ্যালার্ট 4 জারি করা হয়েছে এবং গতকালকে বন্দরের কিন্তু আরও একটি বিভিন্ন বিভাগের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কিন্তু সবাইকে ছুটি বাতিল করে তাদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা কর্মস্থল ত্যাগ করতে পারবে না এবং এই ঘূর্ণিঝড় রিমালের যে পরবর্তী যে অবস্থা হবে সেটিও কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং দেশি বিদেশি যে জাহাজগুলো রয়েছে বা বোট কার্গো রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।